আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রদেরকে আমার ক্লাসে স্বাগত। আমি শাহানারা, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো চতুর্থ বর্ষের ছাত্ররা, তোমরা জানো যে আমি তোমাদেরকে রাজনৈতিক ভূগোল এই কোর্সটি পড়িয়ে থাকি। তো এই কোর্সটির সিলেবাসে রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য একটি অধ্যায়। সেই অধ্যায়ের ভিতরে রয়েছে এই রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য। এই অধ্যায়টির মধ্যে রয়েছে লোকেশন বা অবস্থান, শেপ বা আকৃতি এবং সাইজ। এটা হচ্ছে এরিয়া বা আয়তন একটি রাষ্ট্রের, অর্থাৎ লোকেশন, শেপ অ্যান্ড সাইজ অফ এ স্টেট। বিগত ক্লাসে আমি রাষ্ট্রের লোকেশন বা অবস্থান নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে সাইজ অ্যান্ড শেপ নিয়ে আলোচনা করব, কিন্তু ইন্ট্রোডাক্টরি আলোচনাটা একটু করতে হবে। ইন্ট্রোডাক্টরি আলোচনাটা হবে রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্যকে নিয়ে। তো দেখা যাক যে রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। রাষ্ট্রের পারিসরিক বৈশিষ্ট্য বলতে দূরত্বের সার্বিক বৈশিষ্ট্যকে বোঝানো হয়। রাষ্ট্র যেহেতু কোনো পরিসরে অবস্থিত থাকে, সেহেতু এর পারিসরিক তথা বিস্তৃতিমূলক বৈশিষ্ট্য রয়েছে। বিস্তৃতি দূরত্বের মাত্রাকে নির্দেশ করে। রাষ্ট্রের বিস্তৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অবস্থান, আয়তন, গম্যতা, আয়তন, আকৃতি এবং সীমানা। পারিসরিক এই ভিত্তি রাষ্ট্রের ক্রিয়াশীলতার মৌলিক উপাদান। এখন রাষ্ট্রের এই পারিসরিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে রাষ্ট্রের আয়তন নিয়ে আলোচনা করব। আয়তন রাষ্ট্রের অন্যতম মৌলিক উপাদান। পরিমিত আয়তন ছাড়া কোনো রাষ্ট্র যথার্থভাবে ক্রিয়াশীল হতে পারে না। আয়তন রাষ্ট্রের শক্তি ও রাজনৈতিক গুরুত্বের পরিমাপকের একটি বিষয়। বৃহদায়তনিক রাষ্ট্রের পারিসরিক, অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে। কতিপয় অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়ন, যেমন বাণিজ্যিক কৃষি, যোগাযোগ ব্যবস্থা, বিমান পরিবহন, ট্রাক্টর শিল্প, আবহাওয়া, গবেষণা ও বেতার সংযোগ প্রভৃতি ক্ষেত্রে বিস্তৃত পরিসরের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। বিস্তীর্ণ পরিসর রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদকে দৃঢ়তর করে এবং বহুমুখী করতে সহায়তা করে। বৃহদায়তন রাষ্ট্রের প্রতিরক্ষা গভীরতা বা ডিফেন্স ডেপথ এটিকেও বৃদ্ধি করে। পারিসরিক বিস্তৃতি সেনাবাহিনী পরিচালনা করা ও স্থানান্তর করা এবং বিভিন্নমুখী আক্রমণ ও প্রতি আক্রমণ পরিকল্পনা করায়ও বিশেষ সুবিধা সৃষ্টি করে থাকে। আয়তন বড় হলে রাষ্ট্রের শিল্প ও নগর এলাকার বা শহর এলাকার বিকেন্দ্রীকরণের ব্যাপকতরও হতে পারে এবং একাধিক হামলার মুখেও রাষ্ট্রীয় প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত ও অটুট থাকতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বৃহদায়তনের কিছু অসুবিধাও রয়েছে, যেমন দীর্ঘ সীমানা, প্রহরা ও প্রতিরক্ষা সমস্যা। এবং আরেকটি সমস্যা হচ্ছে এই বৃহদায়তন রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে পর্যাপ্ত সংযোগ স্থাপনের সমস্যা। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা, যেটি বিগত 50 বছর ধরে, 50 বা 80 বছর, 100 বছর ধরে এই সমস্যাটা বৃহদায়তন রাষ্ট্রেরা মোকাবেলা করছে, যদিও বর্তমানে অনেক রাষ্ট্রই এই সমস্যার সমাধানের পথে চলে গিয়েছে। যেমন এবং এই সমস্যাটি হচ্ছে বৃহদায়তনিক রাষ্ট্রের জাতিগত বিশেষ সমস্যা দেখা দিতে পারে। তো জাতিগত সমস্যা সাধারণত আমরা যদি এখানে ভারতের উদাহরণ দিই, যে বৃহদায়তনের রাষ্ট্রে বিভিন্ন জাতির বসবাস থাকে এবং এই জাতিরা নিজেরাই পরবর্তীতে স্বাধীনতার জন্য সংগ্রাম করে থাকে। তো এক্ষেত্রে ভারতের উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। এরপরে পৃথিবীর
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আয়তনগত ব্যাপক তারতম্য রয়েছে। তো পৃথিবীর সর্ববৃহৎ আয়তনিক রাষ্ট্র হচ্ছে রাশিয়া, এরপর রয়েছে কানাডা, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে গণচীন এবং সবশেষে ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার উদাহরণ দেওয়া যেতে পারে। প্রখ্যাত রাজনৈতিক ভূগোলবিদ নরম্যান পাউন্স 1972 সালে উল্লেখিত এই 6টি রাষ্ট্রকে অতি বৃহদাকার বা জায়ান্ট স্টেট হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে তিনি ছোট ছোট রাষ্ট্রগুলো যেমন ভ্যাটিকান সিটি, মোনাকো, নাউরু, টুভালু, স্যান মেরিনো ইত্যাদি রাষ্ট্র, যাদের আয়তন সাধারণত 25,000 বর্গ কিলোমিটারেরও কম, এইসব রাষ্ট্রকে তিনি অতি ক্ষুদ্রাকার অনুরাষ্ট্র বা মাইক্রো স্টেট হিসেবে অভিহিত করেছেন। এছাড়াও ডি ব্রিজ 1967 সালে রাষ্ট্রের এই আয়তনকে 6টি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমটি হলো অতি ক্ষুদ্র বা ভেরি স্মল, যার আয়তন 10,000 বর্গ মাইলের কম। ক্ষুদ্র বা স্মল, এর আয়তন 10,000 থেকে 60,000 বর্গ মাইল। মধ্যম বা মিডিয়াম, এর আয়তন 60,000 থেকে 1,40,000 বর্গ মাইল। বৃহৎ লার্জ, এটি হলো 1,40,000 থেকে 10 লক্ষ বর্গ মাইল। অতি বৃহৎ ভেরি লার্জ, এগুলোর আয়তন হচ্ছে 10 লক্ষ বর্গ মাইলের বেশি। তো রাষ্ট্রের আয়তনের এই উভয় শ্রেণীবিন্যাসই স্বেচ্ছাপ্রণোদিত এবং স্বাভাবিকভাবেই এই সম্পর্কে মতদ্বৈততা রয়েছে। তবে পৃথিবীর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলোর আয়তন পর্যালোচনা করলে দেখা যাবে যে প্রায় 75% রাষ্ট্রের আয়তন 6,50,000 বর্গ কিলোমিটারের মধ্যে, 50% রাষ্ট্রের আয়তন 2,50,000 বর্গ কিলোমিটারের কম এবং 20% রাষ্ট্রের আয়তন 25,000 বর্গ কিলোমিটারেরও কম। পৃথিবীর বর্তমান রাষ্ট্রসমূহের আয়তনগত বিন্যাস থেকে রাষ্ট্র গঠনে রাজনৈতিক বিষয়াবলীর প্রাধান্যমূলক ভূমিকা সহজেই প্রতীয়মান নয়। রাষ্ট্র গঠনে অর্থনৈতিক ও সামরিক নিয়ামকের সামান্য প্রভাব রয়েছে। এরপর চলে যায় রাষ্ট্রের আকৃতি, শেপস অফ এ স্টেট। তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রের আকৃতিগত বৈশিষ্ট্যের বিশেষ প্রভাব রয়েছে। এই আকৃতিগত বৈশিষ্ট্যগুলোকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথমটি হলো সংঘবদ্ধ আকৃতি বা কম্প্যাক্ট শেপস। সংঘবদ্ধ আকৃতি, আবার বলছি, সংঘবদ্ধ আকৃতি বা কম্প্যাক্ট শেপস, এবং দ্বিতীয়টি হলো অসংঘবদ্ধ আকৃতি বা নন কম্প্যাক্ট শেপস। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোর মানচিত্র যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে যেমন বৃত্তাকার রাষ্ট্রীয় যেমন দেখা যায়, তেমনি কিছুটা অভিক্ষেপিত, কিছুটা লম্বাটে, এরকম রাষ্ট্রীয় খেয়াল করলে তোমরা মানচিত্র যদি দেখো তাহলে দেখতে পাবে। তো এখন দেখি যে এই সংঘবদ্ধ আকৃতি বা কম্প্যাক্ট শেপস কিরকম। রাষ্ট্রের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার নিকট সন্নিবদ্ধ অবস্থানজনিত আকৃতিকেই সংঘবদ্ধ আকৃতি বলা হয়। স্বাভাবিকভাবেই কোনো স্থানকে কেন্দ্র করে অন্যান্য স্থানের সংঘবদ্ধ অবস্থানের ফলে বৃত্তাকৃতির ক্ষেত্রের সৃষ্টি হয়ে থাকে। বস্তুত এই বৃত্তাকৃতি হচ্ছে সংঘবদ্ধ ক্ষেত্রের প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ এই সংঘবদ্ধ আকৃতিটা হচ্ছে মোটামুটি বৃত্তাকার ক্ষেত্র। আচ্ছা, সংঘবদ্ধ ক্ষেত্রে একাধিক সুবিধা রয়েছে। আয়তনের তুলনায় এরূপ রাষ্ট্রের সীমানার দৈর্ঘ্য ন্যূনতম হয়ে থাকে। এর ফলে সীমানার প্রহরা
ও প্রতিরক্ষার ক্ষেত্রে একটি বিশেষ কার্যকারিতা থাকে। সাধারণত বৃত্তাকার ক্ষেত্রে প্রহরা এবং প্রতিরক্ষায় মানে সহজেই এই প্রহরা এবং প্রতিরক্ষার ব্যবস্থা করা যায়। বৃত্তাকার রাষ্ট্রের কেন্দ্রীয় ও প্রান্তীয় অঞ্চলের মধ্যে দূরত্ব যেহেতু ন্যূনতম হয়ে থাকে, সেজন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ যাতায়াত ও যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও এই আকৃতি বিশেষ সুবিধা রয়েছে। এছাড়াও প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা এবং অন্যান্য রাজনৈতিক কাঠামো সৃষ্টি করার ক্ষেত্রেও রাষ্ট্রের সংঘবদ্ধ আকৃতির বিশেষ ভূমিকা রয়েছে। ক্যাম্পুচিয়া, জিম্বাবুয়ে এবং উরুগুয়ে প্রভৃতি রাষ্ট্র সংঘবদ্ধ আকৃতির প্রকৃষ্ট উদাহরণ। উরুগুয়ের সংঘবদ্ধতা সূচকের মাধ্যমে প্রকাশ করা যায়। এর মান 105, অর্থাৎ উরুগুয়ের সীমানার দৈর্ঘ্য সম আয়তনের বৃত্তের পরিধির দৈর্ঘ্যের তুলনায় মাত্র 5% বেশি দীর্ঘ। অন্যদিকে চিলির আকৃতিটা আমি এখানে বোর্ডে দেখিয়েছি। চিলি তো অনেক লম্বাটে একটি রাষ্ট্র। তো উরুগুয়ে হচ্ছে মোটামুটি বৃত্তাকার, আর চিলি হচ্ছে লম্বাটে রাষ্ট্র। তো চিলির যে সংঘবদ্ধতা সূচক মান তা হচ্ছে 30, অর্থাৎ চিলির সীমানার দৈর্ঘ্য সম আয়তনের বৃত্তের পরিধির তুলনায় 3 গুণেরও বেশি দীর্ঘ। এই সূচক মানটি বের করেছেন বা প্রকাশ করেছেন পাউন্ডস 1972 সালে। তো আজকের ক্লাসে আমি এই রাষ্ট্রের শেপসের বা আকৃতির এই সংঘবদ্ধ আকৃতি বা কম্প্যাক্ট শেপসটি নিয়ে আলোচনা করলাম। আমি পরবর্তী ক্লাসে অসংঘবদ্ধ আকৃতি বা নন কম্প্যাক্ট শেপস নিয়ে আলোচনা করব। আর এখানে একটু বলে রাখি, রাজনৈতিক ভূগোল কোর্সটি খুবই ইন্টারেস্টিং একটি কোর্স আমার কাছে মনে হয়েছে। যেহেতু তোমরা ছাত্র, তোমাদের একটু রাজনীতির প্রতি তোমাদের একটু আগ্রহ থাকে, তো এই কোর্সটি তোমরা পড়বে। শুধু নিজের এই 4th ইয়ারের কোর্স হিসেবেই পড়বে না, এটি যারা তোমরা বিসিএস পরীক্ষা দিবা, প্রিলিমিনারি বলো আর রিটেন বলো, এই কোর্সটি আন্তর্জাতিক বিষয়গুলি যে বিষয়টি, অর্থাৎ বিসিএস এর প্রস্তুতিতে আন্তর্জাতিক বিষয়গুলির যে বিষয়টি বা সাবজেক্টটি, তাতে এই কোর্সটি অনেক তোমাদের সহায়ক হবে। সেজন্য এই কোর্সটি আমি তোমাদেরকে অনুরোধ করবো, এই কোর্সটি তোমরা একটু আগ্রহ নিয়ে পড়বে। আর আজকে আমি এই ক্লাসটি নিয়েছি যে বইটির সাহায্য নিয়ে, সেই বইটি হলো রাজনৈতিক ভূগোল এবং লেখক হলেন অধ্যাপক আবু তাহা। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তবে আমি এই আবু তাহা স্যারের এই বইটি হলো আমার বই। আমি যখন ছাত্র ছিলাম তখন যে বইটি আমি পড়েছি সেই বইটি, অর্থাৎ এই বইটির প্রকাশকাল হচ্ছে 1988 সালে। উনি আবু তাহা স্যার পরবর্তীতে আবারও ওনার এই বইয়ের সংস্করণ বের করেছেন। তো তোমরা এই নতুন বইটি, আবু তাহা স্যারের এই নতুন সংস্করণের বইটি নিউ মার্কেট থেকে বা নীলক্ষেত থেকে খুঁজে নিয়ে তোমরা পড়বে। আজকের মতো আমি তোমাদের ক্লাসটি এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমি তোমাদের নন কম্প্যাক্ট শেপসটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।